Hello fellow aspirants, I am Shirin. I welcome you all to Edugian Bangla. I hope all are you doing good. চলো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কামিং অফ ইউরোপিয়ানসের ফার্স্ট পার্ট আমরা পড়েছিলাম, তার একটা ছোট্ট রিভিশন আমরা একবার দেখে নিই। ঠিক আছে, চলো দেখো কোন কোন ইউরোপিয়ান পাওয়ার্স ভারতবর্ষে এসেছিল। পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ডেনস অ্যান্ড ফ্রেঞ্চ। এবং কেন তারা এসেছিল ইউরোপিয়ানসদের কারণ কী ছিল, মেন কারণ কী ছিল? ট্রেডিং করা। তো আর ইন্ডিয়া বা এশিয়াতে সবথেকে ফেমাস কোন দুটো কমোডিটিস ছিল? স্পাইসেস অ্যান্ড টেক্সটাইল, যার ডিমান্ড ইউরোপের মার্কেটে অনেক বেশি ছিল। কিন্তু যখন তারা আগে ইউরোপিয়ানসরা ট্রেড করতো তখন তাদের একটা লোকেশন ছিল কনস্টান্টিনোপল, এবং তারা রেড সির মাধ্যমে তোমার ব্যবসা বাণিজ্য করতো এশিয়ার সাথে। কিন্তু যখন কনস্টান্টিনোপল টার্কসদের দখলে, তুর্কিদের দখলে চলে যায়, তখন ইউরোপিয়ানসদের প্রফিট হয় না, লস হতে থাকে। তখন তারা কি করে যে আমাদেরকে একটা ডাইরেক্ট রুট খুঁজতে হবে এশিয়ার সাথে কানেক্ট করার জন্য। সেই জন্য তারা একটা ডাইরেক্ট রুট খোঁজার জন্য বেরিয়ে পড়েন, এবং সেখানে মেন ভূমিকা পালন করেন পর্তুগিজদের প্রিন্স হেনরি। তাকে নিকনেম দেওয়া হয়েছিল দি নেভিগেটর। ইনি বিভিন্ন এক্সপ্লোরারদেরকে পাঠান, নিজের টাকা মানে খরচা করেন, অনেক টাকা খরচা করেন এই রুট খোঁজার জন্য। কিন্তু আলটিমেটলি ওনার লাইফ টাইমে উনি সাকসেসফুল হন না খুঁজে পেতে, মানে মেন একদম ডেস্টিনেশন পৌঁছাতে। নেক্সট দেখো বার্থোলোমিও ডায়াজ। ইনি ইম্পর্টেন্ট ছিলেন কেন? কারণ কি ইনি কেপ অফ গুড হোপ আবিষ্কার করে ফেলেছিলেন, ডিসকভার করে ফেলেছিলেন। তার ফলে আমাদের এশিয়া এবং ইন্ডিয়া আসার রাস্তাটা আরও পরিষ্কার হয়ে যায়। আলটিমেটলি কে এসেছিলেন এবং আলটিমেটলি ইন্ডিয়াতে কে আসতে পেরেছিলেন? তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। 1498 সালে কালিকট বন্দরে ভাস্কো দা গামা এসে পৌঁছান। কিভাবে আসেন? বার্থোলোমিও ডায়াজে যে কেপ অফ গুড হোপ আবিষ্কার করেছিলেন সেই রুটটা ধরেই উনি আসেন। এইভাবে ইউরোপিয়ানসরা ইন্ডিয়াতে প্রবেশ করে। ফার্স্ট যারা এসছিল ইউরোপিয়ান যে পাওয়ার এসছিল তারা ছিল পর্তুগিজ, এবং মজার ব্যাপার হচ্ছে তারা শেষ ছিল ইন্ডিয়া থেকে যাওয়ার সময়ও। তো ফার্স্ট টু কাম অ্যান্ড লাস্ট টু গো। তো পর্তুগিজদের দেখো, আমরা কিছু পর্তুগিজদের গভর্নরদের জন্য পড়বো যারা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ইন্ডিয়া এবং এশিয়াতে তাদের আধিপত্য বিস্তারে। ফার্স্ট গভর্নর কে ছিলেন? ফ্রান্সিসকো ডি আলমেইডা। ফ্রান্সিসকো ডি আলমেইডা তিনি একটা নীতি গ্রহণ করেছিলেন। কি নীতি ছিল সেটা? ব্লু ওয়াটার পলিসি। এবং তিনি ফার্স্ট ক্যাপিটাল অফ পর্তুগিজ যেটা সেট আপ করেছিলেন কোথায়? কোচিনে। এগুলো সমস্ত আমি লাস্ট লেকচারে পড়িয়েছি, তাই আমি ফটাফট একবার রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আজকের যে ক্লাসটা হবে সেটা যেন আমরা নেক্সট থেকে কন্টিনিউ করতে পারি, তখন যেন একটু লিঙ্ক পাওয়া যায়, একদম হঠাৎ করে যেন ক্লাসটা শুরু না হয়। নেক্সট কে এসেছিল পর্তুগিজ গভর্নর? আলফোনসো ডি আলবাকারকিউ অর আলফোনসো ডি আলবাকার্ক। এই দুটো প্রোনাউন্সিয়েশনই কারেক্ট, যেটা করবে সেটাই হবে। আলফোনসো ডি আলবাকারকিউ ইনি ছিলেন রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া, এবং ইনি একটা সিস্টেম চালু করেছিলেন, সেটা হচ্ছে কার্তিজ সিস্টেম। কার্তিজ সিস্টেম আর টাইপ অফ পারমিশন নেওয়া গভর্নরের কাছ থেকে ট্রেডিং করার সময়, ট্রেডিং করার জন্য পারমিশন নেওয়া। ইনিও ব্লু ওয়াটার পলিসিকে কি করেছিলেন? আগে এক্সটেন্ড করেছিলেন। নেক্সট দেখো নিনো ডি কুনহা। ইনিও একজন পর্তুগিজ গভর্নর ছিলেন। ইনার একটা কি ইম্পর্টেন্ট কাজ ছিল যে ইনি কোচিন থেকে গোয়াতে ক্যাপিটাল শিফট করেন, এবং বেঙ্গলে হুগলিতে হেডকোয়ার্টারও এস্টাবলিশ করেন, মানে বেঙ্গল পর্যন্ত পর্তুগিজদের ইনফ্লুয়েন্স নিয়ে এসেছিলেন। তো আর তারপর আমরা দেখেছিলাম যে পর্তুগিজরা অলমোস্ট 100 বছর এইভাবে ব্যবসা বাণিজ্য করতে থাকে, এবং ইন্ডিয়াতে তারা নিজেদের আধিপত্য বিস্তার করে রাখে। তাদের পলিসি ছিল ওয়াটার পলিসি, মানে ওয়াটার ইন্ডিয়ান ওশানকে নিজেদের দখলে রাখা, যাতে ট্রেড তাদের দখলে থাকা। সেই জন্য তারা কিন্তু খুব একটা ল্যান্ডে যে তোমার পলিটিক্যাল পাওয়ার্স ছিল তাদের সাথে সেরকম কিন্তু কোনো বিরোধিতা বা দ্বিমতামত অত জিনিসে যায়নি, বেশি কিছু পলিটিক্যাল জিনিসে ঢুকতে যায়নি ইন্ডিয়ার মেনল্যান্ডে। ওরা বাইরেতে এই যেগুলো বিজনেস পারপাস ছিল সেখান পর্যন্ত ওরা কিন্তু সীমিত ছিল। এভাবে ওরা 100 বছর ইন্ডিয়াতে ট্রেডিং করেছে এইভাবে। নেক্সট কি হলো? পর্তুগিজদের ডিক্লাইন শুরু হলো। কিসের জন্য? কারণ ইউরোপে তো শুধু পর্তুগিজরাই ইউরোপিয়ানস নয়, সেখানে ইংলিশ আছে, ডাচ আছে, অন্যান্য আরও
কান্ট্রিজ আছে তারাও কি করতে চাইলে ইন্ডিয়াতে ভয়েস করতে আসতে চলে, বিশেষ করে ডাচ এবং ইংলিশরা। তো পর্তুগিজরা কেন একা করবে, তারাও করবে, রুট আবিষ্কার হয়েছে সেজন্য অন্যান্য ইউরোপিয়ানসরাও আসতে থাকে, সেটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে স্প্যানিশ আর্মাডা, যেটা বলেছিলাম যে স্পেনের সাথে পর্তুগালের ইউনিয়ন হয়েছিল কিন্তু ইংলিশের সাথে তারা হেরে যায়, তার প্রভাব কিন্তু ইন্ডিয়া পর্যন্ত পৌঁছায়। তারপরে ব্রাজিলের ডিসকভারি, রিলিজিয়ান পলিসি অফ পর্তুগিজ যে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করছিল, সেইগুলোও কারণ ছিল ডিক্লাইন হওয়ার ইন্ডিয়াতে। তাদের আধিপত্য যে যতটা বিস্তার করেছিল সেই জিনিসগুলো, সেই ক্ষমতাগুলো তাদের কিন্তু ধীরে ধীরে শেষের দিকে চলে যায়, কারণ তারা অন্যদিকে শিফট করছে, কলোনাইজ অন্যদিকে করছে ব্রাজিলের দিকে। তো আমরা এই সমস্ত লেকচারটা কিন্তু লাস্ট ভিডিওটাই করেছিলাম। তো যারা লাস্ট ভিডিও দেখোনি দেন অবশ্যই তোমরা দেখে নিও একবার। চলো আজকে লেসনটা শুরু করি। আজকের সেশন কি, আজকে কি পড়বো আমরা সেটা দেখে নিই, ঠিক আছে? দেখো আমরা পর্তুগিজ পাওয়ারকে তো পড়লাম, এবার আমরা দেখব নেক্সট যে পাওয়ার সেটা হচ্ছে ডাচ। দেখো ডাচ এবং ইংলিশ অলমোস্ট সেম সময়ে, একই সময়ে কিন্তু ইন্ডিয়া এসছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইমিং কী ছিল, অলমোস্ট সেম ছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602-এ ইন্ডিয়া আসে এবং তাদের ফার্স্ট ফ্যাক্টরি তারা সেট আপ করে মাসুলিপত্তনম, এখনকার দিনে যেখানে অন্ধ্রপ্রদেশ সেখানটায়। এবং তারা ডিফারেন্ট পার্টসে, ইন্ডিয়ার ডিফারেন্ট পার্টসে নিজেদের ট্রেডিং সেন্টার সেট আপ করতে শুরু করে। তখন দেখো যখন ডাচরা এসেছিল 1602, তার মানে হচ্ছে পর্তুগিজরা স্টিল ইন দেয়ার পজিশন, পর্তুগিজরা ছিল, কিন্তু পর্তুগিজদের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছিল ডাচরা। যেটা আমি আগে একবার বললাম যে পর্তুগিজরা শুধুই কি ট্রেডিং করবে ইউরোপিয়ানসদের মধ্যে, তা তো নয়। রুট যখন আবিষ্কার হয়েছে, ট্রেডিং যখন হবে, বেনিফিটস যখন পাবে, তখন বাকি ইউরোপিয়ান যে কান্ট্রিজ আছে তারাও কিন্তু ভাগ নেবে, তারাও কিন্তু এর সাথে নিজেদেরকে ইনক্লুড করার চেষ্টা করবে। সেই জন্য ইংলিশ, ডাচ, ফ্রেঞ্চ সবাই এসছে। তো দেখো পর্তুগিজদের কাছ থেকে ডাচরা একটা মেন সেন্টারকে ক্যাপচার করে নেয়, কোনটা, নাগাপত্তনম। আসলে ইউরোপিয়ান যে পাওয়ার্সগুলো সেগুলো একে অপরের সাথেই লড়াই করছিল, কারণ দিয়েছিল, কারণ যেখানে যার পজিশন স্ট্রং হবে ইউরোপে তাদেরও রাজ চলবে, এটাও একটা কিন্তু কারণ। তো আর এই যে তোমার স্পাইসিস, টেক্সটাইল, এগুলোর ডিমান্ড খুব বেশি, তো কম্পিটিটর্স তারা কন্টেন্ডার হয়ে ওঠে একে অপরের। সেই হিসেবে দেখো ডাচরা পর্তুগিজদের কাছে থ্রেট হয়ে গেল এবং পর্তুগিজদের কাছ থেকে একটা সেন্টারকে দখল করে নিল, ক্যাপচার করে নিল, সেটা হচ্ছে নাগাপত্তনম। এবং সাউথ ইন্ডিয়াতে তাদের পজিশনকে আরও স্ট্রং করে ফেললো, কারা, ডাচরা। এবার আমরা দেখব ডাচদের মেন কিছু সেন্টারের নাম। দেখো ডাচদের যে মেন ট্রেডিং সেন্টার্সগুলো ছিল সেগুলোর নাম, কিছু নাম আমরা জেনে নেবো যেটা ইম্পর্টেন্ট, যদি আসে কখনো, বা সেরকম তো অত ফ্যাকচুয়াল আসে না, ফার্স্ট ফ্যাক্টরি বা কোনো ইম্পর্টেন্ট লোকেশন থাকলে সেগুলোই আসে। তো দেখো কিছু লোকেশন, ইম্পর্টেন্ট লোকেশন, যেমন ধরো পুলিকাট, নাগাপত্তনম, মাসুলিপত্তনম, আমি বললাম তোমাদেরকে ফার্স্ট ফ্যাক্টরি এখানে সেট আপ করা হয়েছিল। কাসিম বাজার হচ্ছে আমাদের মুর্শিদাবাদের। তারপরে সুরাত। তো একটা জিনিস দেখো, ডাচরা কিন্তু যেমন তোমার সাউথ ইন্ডিয়াতে করেছে, সেরকম তোমার সুরাত মানে গুজরাট ওই সাইডটাতে, করমণ্ডল কোস্ট মানে এই যে নাগাপত্তনম, আন্ধ্রা, এই সাইডটাতেও তারা নিজেদের দখলে ট্রেডিং সেন্টার্সগুলো রেখেছিল, বেঙ্গলে রেখেছিল। তো বুঝতেই পারছো ডাচরাও নিজেদের কিন্তু ট্রেডিং সেন্টার্স, নিজেদেরও কিন্তু ধীরে ধীরে আধিপত্য বিস্তার করছিল। এবং তারা কি কি কমোডিটিস ইন্ডিয়া থেকে তারা রপ্তানি করতো, দেখো কি কি ছিল সেগুলো, সিল্ক, টেক্সটাইল, ইন্ডিগো, সল্ট পিটার, তারপরে রাইস, ওপিয়াম, এই যে প্রোডাক্টসগুলো, এই যে কমোডিটিসগুলো আছে, এই কমোডিটিসগুলো তারা এক্সপোর্ট করতো। দেখো এবার আমরা জানবো যে কিভাবে ডাচ পাওয়ার ইন্ডিয়াতে ডিক্লাইন হতে শুরু হলো। মেন রিজন কি ছিল, দেখো অ্যাংলো ডাচ ওয়ার। অ্যাংলো ডাচ ওয়ার, ইংলিশদের সাথে ডাচদের ওয়ার, কিসের জন্য, দেখো ইংলিশ এবং ডাচ দুটোই ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল পাওয়ার্স ছিল এবং তারা কন্টেন্ডার হয়ে দাঁড়িয়েছিল।
এবং সবথেকে মেন ইম্পর্ট্যান্ট জায়গা একটা ছিল অ্যাম্বয়না, ইন্দোনেশিয়ার, প্রেজেন্টে ইন্দোনেশিয়া, সেখানে একটা জায়গা ছিল অ্যাম্বয়না, যেটা হচ্ছে তোমার স্পাইসেস আইল্যান্ড যেটা বলা হয়, স্পাইসেস পাওয়া যেত। এইখানে ট্রেড কে করবে, এইখানটা কার দখলে থাকবে, সেটা নিয়ে কিন্তু ইংলিশ এবং ডাচদের মধ্যে ব্লাডি ওয়ার, মানে রক্ত ঝরানো এরকম যুদ্ধ চলতে শুরু করে। যখন ইংলিশ এবং ডাচ দুজনেই দেখে যে কোনো কিছু তো একটা সুরাহা হচ্ছে না, দুজনেই যুদ্ধে লিপ্ত আছি, তাহলে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে, যেহেতু আমরা দুজনেই ইকুয়াল পাওয়ারে আছি, কেউ কাউকে জায়গা ছাড়ছি না। তখন কি হলো, 1667 সালে কম্প্রোমাইজ হলো। কাদের সাথে? ডাচ এবং ইংলিশ দুজনা কম্প্রোমাইজ করলো। কি কম্প্রোমাইজ করলো? যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দিকটা দেখবে? ইন্দোনেশিয়া, ওরা ইন্দোনেশিয়াটাতে ট্রেড করবে, এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা ইন্ডিয়াতে ট্রেড করবে। তার মানে একরকম করে বলা যেতে পারে যে ইন্দোনেশিয়াতে মেনলি যে স্পাইসেস পাওয়া যেত সেটা ট্রেডিং করবে ডাচরা, এবং টেক্সটাইল যেটা আমাদের ইন্ডিয়াতে বেশি ফেমাস ছিল সেই টেক্সটাইলটা পাচ্ছে ইংলিশরা। এর মানে কখনোই এটা নয় যদি ইন্ডিয়াতে স্পাইসেস হয় তাহলে সেটা ডাচরা এসে ট্রেডিং করবে, তার নয়। ইন্ডিয়াতে যে কমোডিটিস থাকবে তার ট্রেডিং ইংলিশরা করবে, ইন্দোনেশিয়াতে যেসব ট্রেডিং মেটেরিয়ালস আছে সেই কমোডিটিসগুলো ট্রেডিং ডাচরা করবে, ইন্দোনেশিয়াতে যেগুলো থাকবে। তো এই কম্প্রোমাইজে ওরা পৌঁছালো। লাস্ট দেখো, আলটিমেটলি যখন ডাচরা একদম ইন্ডিয়া থেকে বিদায় নিল, সেটা কখন ছিল? 1759 সালে, ব্যাটেল অফ হুগলি। এটা ছিল লাস্ট ব্লো তাদের ইন্ডিয়াতে থাকার, মানে একটা হয় না যে লাস্ট একটা যুদ্ধ হলো বা ব্যাটেল হলো, দেন আলটিমেটলি একটা পাওয়ারকে সরে যেতে হলো। সেই পাওয়ারটা ছিল, সেই ব্যাটেলটা ছিল ব্যাটেল অফ হুগলি, এবং ডাচ কী করলো? ইন্ডিয়া থেকে বিদায় নিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে পর্তুগিজ এলো, পর্তুগিজরাও ইন্ডিয়া থেকে যেতে শুরু করলো, পর্তুগিজ পাওয়ার অনেক দিন ছিল, তারাও চলে গেল। ডাচরা এলো, ডাচরাও চলে গেল। এবার আমরা দেখব যে ইংলিশ পাওয়ারটা এবার পড়বো আমরা। এবার আমরা দেখব ইংলিশ পাওয়ার। দেখো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল, প্রতিস্থাপন হয়েছিল? 1600 খ্রিস্টাব্দে। কুইন এলিজাবেথ দি ফার্স্ট এর পারমিশন গ্রান্ট করেন এই কোম্পানির স্থাপনের জন্য, এবং 15 বছরের মনোপলি দেওয়া হয় এই কোম্পানিকে, কি তারা এসে ইস্টে, মানে ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে এসে তারা ট্রেড করবে। এবং ক্যাপ্টেন হকিন্স 1609 সালে জাহাঙ্গীরের কোর্টে আসে, তখনকার মুঘল রুলার ছিলেন জাহাঙ্গীর, তার কোর্টে আসে এবং ট্রেডিং এর জন্য কিছু প্রিভিলেজেস এবং পারমিশন চান ফ্যাক্টরি স্ট্যাবলিশ করার জন্য। কিন্তু কারণ তখন পর্তুগিজরা ইন্ডিয়াতে তাদের অবস্থানকে অনেকটা স্ট্রং করে ফেলেছিল, এবং মুঘলদের সঙ্গেও তাদের সম্পর্ক কিন্তু ভালো ছিল, সেই জন্য জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নেওয়াটা টাফ হয়ে গিয়েছিল ক্যাপ্টেন হকিন্সের দ্বারা। তারপর দেখো, থমাস বেস্ট 1609 এবং 10-এ পর্তুগিজদের সাথে লড়াই করলেন, পর্তুগিজদের সাথে কনফ্লিক্টে জড়ালেন, এবং আলটিমেটলি কি করলেন? পর্তুগিজদের হারিয়ে দিলেন। যখন জাহাঙ্গীর দেখলেন যে আরে একটা ইংলিশ কোম্পানির নতুন আসা, তারা এই এত বছরের পুরনো কোম্পানিকে হারিয়ে দিচ্ছে, তখন কিন্তু জাহাঙ্গীরের ওপরে একটা ইংলিশদের তোমার ইমপ্রেশন পড়তে লাগলো। এরপর আমরা জানবো যে কি ইমপ্রেশন জাহাঙ্গীরের ওপর তৈরি করলো। এই ইমপ্রেশনের ফলে কি হলো দেখো আমরা নেক্সট জেনে নেব। এবার দেখো, যেহেতু জাহাঙ্গীরের ওপর একটা ইমপ্রেশন পড়লো, তার ফলস্বরূপ কী হলো দেখো, ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি সেট আপ ইন সুরাটে ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ করা হলো। কত সালে ছিল এটা? 1613 সালে। 1613 সালে তাহলে ইংলিশদের ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া সেট আপ করা হলো। তারপর দেখো, স্যার থমাস রো কিং জেমস দি ফার্স্টের অ্যাম্বাসেডর হয়ে জাহাঙ্গীরের কোর্টে এলেন, এবং তিনি প্রিভিলেজ এবং পারমিশনস চাইলেন আরও ফ্যাক্টরি এবং ট্রেডিং সেন্টার্স খোলার জন্য, এবং জাহাঙ্গীর কিন্তু তাকে পারমিশন দিয়ে দেয়। স্যার থমাস রো কিন্তু সাকসেসফুল হয়ে গেলেন। এবং দেখো, 1616 সালে মাসুলিপাতনামে তাদের ফার্স্ট ফ্যাক্টরি, ফার্স্ট সাউথ ইন্ডিয়াতে যে ফ্যাক্টরিটা স্ট্যাবলিশ করলেন, সেট আপ করলেন, সেটা কত সালে? 1616 সালে, এবং জায়গাটা কোনটা? মাসুলিপাতনাম। তো দুটো কোয়েশ্চেন আসে, এক হচ্ছে ব্রিটিশদের ফার্স্ট যে সেন্টার, যে ফ্যাক্টরি, সেটা কোথায় স্ট্যাবলিশড হয়েছিল ইন্ডিয়াতে?
সেটা হচ্ছে সুরাট। যদি বলা হয় যে ওভারঅল ইন্ডিয়াতে প্রথম যে ফ্যাক্টরিটা সেটা কোথায় সেট আপ করা হয়েছিল, আনসার হবে সুরাট। এবং যদি কোশ্চেন আসে যে ব্রিটিশদের ফার্স্ট সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে তাদের প্রথম ফ্যাক্টরি কোনটা ছিল, সেটা হবে 1616 সালে মাসুলিপাটনাম। তো এই দুটো ক্লিয়ার করতে পারলাম। এই দুটো কোশ্চেনই পরীক্ষাতে আসে, তো তোমরা প্লিজ মনে রাখবে যে ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া, দেন সুরাট, এবং যদি সাউথ ইন্ডিয়া বলে তাহলে সেটা হবে মাসুলিপাটনাম। দেখো, ইংলিশদের ভারতে ট্রেডিং করা বা তাদের ভারতে নিজেদের আধিপত্য বিস্তার করার এই পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না, কারণ তাদের দুজন কন্টেন্ডার অলরেডি ছিল। কারা ছিল? দুটো কম্পিটিটর, একটা ছিল তো পর্তুগিজ, অন্যটা ছিল ডাচ। তার মধ্যে থেকেও সিচুয়েশন যখন ইংলিশদের ফেভারে একটু একটু আসতে শুরু করলো, তখন ইংলিশরা নিজেদের আধিপত্য বিস্তার করতে স্টার্ট করলো। এবং দেখো কিভাবে ইংলিশরা তাদের যে তিনটে মেন প্রেসিডেন্সি যেটা আমরা পড়ে থাকি, বেঙ্গল, মাদ্রাজ অ্যান্ড বম্বে, সেই কী করে সেই টাউন্সগুলো তাদের দখলে নিয়ে এলো। ফার্স্ট দেখো ম্যাড্রাসকে সুলতান অফ গোলকন্ডার কাছ থেকে ইংলিশরা কি করলো, কিছু জমিদারি নিজেদের কাছে কিনে নিল। এবং তার ফলে কি হলো, তারা ওই কিনে নেওয়ার পর তারা সেন্ট জর্জ ফোর্ট সেট আপ করলো। কোথায়? ম্যাড্রাসে। এবং এটা তাদের একটা টাউন বানিয়ে নিল ম্যাড্রাসটাকে। তো ম্যাড্রাস প্রেসিডেন্সি তারা করলো কোথায়? সেন্ট জর্জ ফোর্টে। কত সালে? 1639 সালে। দেখো বম্বে কিভাবে ইংলিশদের দখলে এলো। পর্তুগাল কিং গিফট করেছিলেন বম্বে শহরটাকে, কাকে? ইংলিশ কিং চার্লস দি সেকেন্ডকে। অ্যাজ ডাউরি তাকে গিফট করা হয়। পর্তুগালের কিংয়ের মেয়ে ক্যাথরিনের সাথে ইংলিশ কিং চার্লস দি সেকেন্ডের বিয়ে হয়, এবং সেই বিয়ের গিফট হিসেবে কি দেওয়া হয়? বম্বেকে। তখন কুইন দেখলেন বম্বে নিয়ে আমি কি করব, বম্বেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দেওয়া হলো। এবং কি করলো দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যে সুরাটে তাদের যে সেন্টার ছিল, তাদের যে মেন হেডকোয়ার্টার্স ছিল, সেটাকে শিফট করে দিল বম্বেতে, এবং বম্বে প্রেসিডেন্সি শুরু হলো। তাহলে এই সালটা কত ছিল? 1661। তো আমরা দেখলাম ম্যাড্রাস প্রেসিডেন্সি বা ম্যাড্রাস প্রেসিডেন্সি টাউন কিভাবে হলো, 1639-এ ফার্স্ট এটা হয়েছিল, দেন সেকেন্ড বম্বেকে পেলো, এবং বম্বে কখন? 1661 সালে। এবার আমরা দেখব বেঙ্গলে কিভাবে ইংলিশরা এলো। বেঙ্গল প্রভিন্সে, বেঙ্গলে তাদের প্রেসিডেন্সি, ক্যালকাটা প্রেসিডেন্সি তাদের কিভাবে টাউনটা হলো, তাদের দখলে এলো, ইংলিশদের দখলে এলো। দেখো 1651 সালে বেঙ্গল সুবাদার শাহ সুজার কাছ থেকে ইংলিশরা পারমিশন নেয়, তারা ফ্যাক্টরিজ সেট আপ করবে। কোথায় কোথায়? দেখো কাশিমবাজার, হুগলি, পাটনা, এইসব রাজমহল, এইসব জায়গাতে ইংলিশরা নিজেদের ফ্যাক্টরি সেট আপ করার জন্য পারমিশন নিল। কার কাছের থেকে? সুবাদার শাহ সুজার কাছ থেকে। এবং তারা এখানে ফ্যাক্টরিও লাগিয়ে নিল। একটা জিনিস পাওয়ার যখন বাড়ছে, তখন কি হচ্ছে, ইংলিশ পিপলদের প্রফিটের যে লোভটা, সেই লোভটা তারা সামলাতে পারছে না। তারা কি করছে, আরও আমাদের যাতে দখলে আসে, আরও বেশি বেশি যেন আমাদের আধিপত্য বিস্তার হয়, সেই চেষ্টা করছে। এর ফলে কি হলো দেখো, 1680 টাইমে তো এরা কি করলো, ইংলিশরা মুঘলদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল বেঙ্গলকে আরও নিজেদেরভাবে ক্যাপচার করার জন্য। কিন্তু সেই সময় মুঘলদেরও মিলিটারি পাওয়ার ভালোই ছিল, তারা সহজেই ইংরেজদেরকে কিন্তু দমন করে দিয়েছিল, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদেরকে। তার ফলে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলো মিশনটা ফেল হয়ে গেল তাদের মিশনে, তারা মুঘল রুলার্সদের সাথে কম্প্রোমাইজ করলো। তারা তাদেরকে ক্ষমা চেয়ে নিল এবং ট্রেড করার পারমিশনও অধিকার করে নিল। এখানে জর্জ চার্নক একটা রোল প্লে করেছিলেন, যে তিনি ওনাদের সাথে কম্প্রোমাইজ করে নিয়েছিলেন মুঘলদের সাথে, যে আপনারা শুধু আমাদের ভুল হয়ে গেছে, আমরা এরকম জড়িয়ে পড়েছিলাম, আমরা জড়াবো না, আমরা ব্যবসা বাণিজ্য করবো, তো আমাদেরকে সেই পারমিশনটা দিন। এরপর দেখো তিনটে জায়গা ছিল, তিনটে প্লেসেস ছিল, কালীঘাট যেটা, সাতাউন্তি এবং হচ্ছে গোবিন্দপুর, এই তিনটে ভিলেজেস ছিল। এর জমিদারি কারা পেল? ইংলিশ কোম্পানি পেল। এই জমিদারিগুলো এটা কিনে নিল, পেলো না, কিনে নিল। এবং তার ফলে কি হলো, এই যে তিনটে ভিলেজ কিনে নিল, আমাদের বর্ধমানের একটা কিং ছিলেন শোভা সিং, তিনি কিন্তু খুব প্রোটেস্ট করতে লাগলেন, যে এটা ইংলিশদেরকে হেল্প করে দিল তাদের ক্যালকাটাতে প্রেসিডেন্সি স্থাপন করার। এবং আলটিমেটলি 1700 সালে
ফোর্ট উইলিয়াম, ক্যালকাটাতে এই যে এই তিনটে ভিলেজেস মিলে এটা একটা ফোর্ট বানিয়ে নিল, যেটার নাম ছিল ফোর্ট উইলিয়াম, এবং এখানে তাদের বেঙ্গলে প্রেসিডেন্সি সেট আপ করে নিল। তাহলে বুঝতে পারছো কিভাবে বম্বে, ম্যাড্রাস এবং ক্যালকাটা প্রেসিডেন্সি, ইংলিশদের টাউন, যে মেন তিনটে পয়েন্ট, মেন প্রেসিডেন্সিসগুলো সেট আপ করলো। এক হচ্ছে ম্যাড্রাস, দ্বিতীয় হচ্ছে বম্বে, থার্ড হচ্ছে ক্যালকাটা। এরপর দেখো মুঘল রুলার ছিলেন ফারুকশিয়ার, তার কাছ থেকে ইংলিশরা প্রিভিলেজেস, পারমিশনস, কনসেশন অনেক বেশি, অনেক মানে অ্যাডভান্টেজেস, সুবিধা ফারুকশিয়ারের কাছ থেকে কিন্তু আদায় করে নিলেন তিনটে ফরমানের দ্বারা, যেটা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত, ফারুকশিয়ার ফরমান। এবং এর ফলে কি হলো, তিনটে মেন যে রিজনস ছিল, যেমন হচ্ছে গুজরাট, ক্যালকাটা মানে বেঙ্গল, গুজরাট, বেঙ্গল এবং হায়দ্রাবাদ, এই যে তিনটে রিজন, এই তিনটে রিজনে তারা মানে ট্রেডিংয়ের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা গ্রান্ট পেলো। কার কাছ থেকে? ফারুকশিয়ারের কাছ থেকে। ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত। এটা হচ্ছিল তোমার 1717 সালে, আর এটাকে বলা হয় ম্যাগনা কার্টা। ঠিক আছে, ম্যাগনা কার্টা। এরপর আমরা দেখব যে এর পরের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, চলো দেখো নেক্সট যে পাওয়ারটা ইন্ডিয়াতে এসেছিল সেটা ছিল ডেন্স। ডেন্সটা খুব উইক পাওয়ার ছিল, এত ক্ষমতাশীল ছিল না, এবং তারা দেখো এসেছিল 1616-তে এবং ফ্যাক্টরি এস্টাবলিশ করে ট্রাঙ্কবারে, যেটা এখনকার দিনে তাঞ্জোর এর কাছাকাছি, সেখানে তারা তাদের ফ্যাক্টরি সেট আপ করে। এবং তাদের প্রিন্সিপাল মানে মেন যে ফ্যাক্টরি সেট আপ ছিল, সেটেলমেন্ট ছিল, সেটা কোথায় ছিল? আমাদের শ্রীরামপুর, বেঙ্গলে। ঠিক আছে, এই দুটোই এর জন্য ইম্পর্টেন্ট। আর দেখো কি হয়েছিল, ডেন্সরা 1845-এর মধ্যে তাদের যেটুকু পজেশন ছিল, মানে যেটুকু তাদের দখলে ছিল, সেটুকু তারা ইংলিশ কোম্পানিকে বিক্রি করে দিয়ে ইন্ডিয়া থেকে তারা কিন্তু চলে যায়। তো ডেন্স পাওয়ার বুঝতে পারছো বেশি উইক একটা পাওয়ার ছিল, সেই জন্য আমরা বেশি ডিপলি ডেন্সকে স্টাডি করব না। নেক্সট চলো আমরা নেক্সট পাওয়ারকে দেখে নিই, যে নেক্সট কোন পাওয়ার আমাদের ভারতবর্ষে এসছে। যে ইউরোপিয়ান পাওয়ার ভারতবর্ষে এসেছিল তারা কারা ছিল? ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ হয় 1664 সালে এবং তারা ভারতে আসে। এই ফ্রেঞ্চ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কি ছিল? স্টেট স্পন্সার্ড কোম্পানি ছিল, মানে গভর্নমেন্টের দ্বারা পরিচালিত, তো গভর্নমেন্ট থেকে হেল্প পেত। বাকি যখন আমরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলাম, তারা কিন্তু সব প্রাইভেট ছিল। কিন্তু ফ্রেঞ্চের এটাই একটা ডিফারেন্সিয়েট বিটুইন দি ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, কি ফ্রেঞ্চরা কি ছিল? স্টেট স্পন্সার্ড কোম্পানি ছিল। তো এর কিছু নিশ্চয়ই অ্যাডভান্টেজও থাকবে এবং ডিসঅ্যাডভান্টেজ থাকবে, যেটা আমরা নেক্সট পড়বো। দেখো ফ্রেঞ্চরা ভারতবর্ষে এসেছিল, সেই সময়কালটা দেখতে পাচ্ছ 1664, তার মানে ইংলিশ ডাচ তারা কখন এসেছিল? 1600 দিকে। তার মানে কি, তারা এসে অনেকটা নিজেদের আধিপত্য বিস্তার করে নিয়েছিল। কিন্তু ফ্রেঞ্চরা আসার পর কি করতে লাগলো, দেখো যে ট্রেডিং ব্যবস্থা ছিল, যে প্র্যাকটিসেস ছিল, সেখানে ইন্টারফেয়ার করতে শুরু করে দিল। এর ফলে কি হলো, ফ্রেঞ্চরা কনফ্লিক্টে জড়িয়ে যায় ইংলিশদের সাথে। ফ্রেঞ্চদের কনফ্লিক্ট শুরু হয়, ঝগড়া শুরু হয়। যেমন ধরো যদি তুমি কোনো একটা কাজ করছো, সেই প্র্যাকটিসটা তুমি অনেক দিন ধরে চালিয়ে আসছো, এবং হঠাৎ করে একজন এসে সেখানে বাধা দিচ্ছে, দেন কি হবে? তার সাথে তোমার ঝগড়া হবে, কনফ্লিক্ট হবে, লড়াই হবে। তো সেরকমই এখানেও সেই কেস, যে আমার এতদিনে আমরা যে ট্রেডিং প্র্যাকটিসেস চলছে, হঠাৎ করে তুমি এসে ইন্টারফেয়ার করছো, তাহলে তো আমাদের কনফ্লিক্টে জড়াতেই হয়, কনফ্লিক্ট তো আমাদের হবেই। এবং আরেকটা জিনিস দেখে নাও, ফ্রেঞ্চদের সেন্টার্স, কিছু সেন্টার্সের নাম, যেমন পন্ডিচেরি, কাশিমবাজার, মাহে, বালাসোর এটসেট্রা, এই সব জায়গাগুলোতে তারা নিজেদের ট্রেডিং সেন্টার সেট আপ করে। এবং পন্ডিচেরি তাদের হেডকোয়ার্টার ছিল। কাদের? ফ্রেঞ্চদের হেডকোয়ার্টার ছিল পন্ডিচেরি। চলো এবার আমরা দেখে নিই, এই যে ইংলিশদের সাথে ইন্টারফিয়ারেন্সের জন্য যে কনফ্লিক্টসগুলো হয়েছিল, সেই লড়াইগুলো, সেই ওয়ারগুলো আমরা জেনে নেব। আমি বললাম না যে ইন্টারফিয়ারেন্সের জন্য ইংলিশ এবং ফ্রেঞ্চদের লড়াই তো হচ্ছিল, কনফ্লিক্ট শুরু ছিল। এখানে আমরা তিনটে ওয়ার পড়ব, ফার্স্ট কার্নেটিক ওয়ার, সেকেন্ড কার্নেটিক এবং থার্ড কার্নেটিক। যার মধ্যে সেকেন্ড কার্নেটিক যে ওয়ারটা ছিল, সেটা আমাদের ইন্ডিয়া প্যাসিফিক ছিল, মানে ইন্ডিয়াতে দুটো কোম্পানির মধ্যে যে তাদের নিজেদের কে সুপ্রিম, কে সর্বসর্বা, সেটা নিয়ে, মানে নিজেদের আধিপত্য, নিজেদের স্ট্রং হোল্ড রাখা নিয়ে এই সেকেন্ড কার্নেটিক ওয়ারটা তোমরা যদি দেখো বুঝতে পারবে।
ফার্স্ট এবং যে থার্ড কার্নেটিক ওয়ার ছিল, এটা কিন্তু ইন্ডিয়াতে কোনো পলিটিক্যাল চেঞ্জ হচ্ছে বা ইন্ডিয়াতে দুটো কোম্পানির মধ্যে সেরকম বিরোধ বাঁধছে সেটার জন্য কিন্তু হয়নি। এই দুটোর কারণ কিন্তু ইউরোপে ঘটছিল। ফার্স্ট কার্নেটিক ওয়ারে দেখো কখন হয়েছিল, টাইম ফ্রেমটা 1740 থেকে 48। এই যে ফার্স্ট কার্নেটিক ওয়ার, এটা কি ছিল, ইংলিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে ইউরোপে চলছিল কি নিয়ে, অস্ট্রেলিয়া যে তোমার সাম্রাজ্য সেটাকে সাকসেস করা নিয়ে, কে দখল করবে সেটা নিয়ে ফ্রেঞ্চ এবং ইংলিশদের লড়াই চলছিল, যার প্রভাব কোথায় এসে পৌঁছেছিল, ইন্ডিয়াতে। যখন ইউরোপে ফ্রেঞ্চ আর ইংলিশদের লড়াই চলছে, তখন এখানকার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আর ফ্রেঞ্চ কোম্পানি ছিল, তারা বললো চলো আমরাও লড়াই করি। তো তারা এইভাবে ফার্স্ট কার্নেটিক ওয়ারটা ইন্ডিয়াতে হয়েছিল। আদারওয়াইজ মেন কারণ ছিল কিন্তু অস্ট্রেলিয়ান সাকসেশন, এইটা তোমার ইউরোপে ঘটনা ঘটছিল, তার প্রভাব ভারতে। এবার দেখো ফার্স্ট কার্নেটিক ওয়ার কিভাবে সমাপ্ত হয়, ট্রিটির মাধ্যমে। যে ট্রিটিটা ছিল অ্যাক্সলি-চ্যাপেল, এটা মনে রেখো, অ্যাক্সলি-চ্যাপেল ট্রিটি হচ্ছে ফার্স্ট কার্নেটিক ওয়ারের সমাপ্ত হওয়ার ট্রিটি, ঠিক আছে। সেকেন্ড কার্নেটিক ওয়ার দেখো কখন হয়েছিল, 1749 থেকে 1754। আর এটা আমাদের ইন্ডিয়া স্পেসিফিক, মানে ইন্ডিয়াতে পলিটিক্যাল কারণে দুটো কোম্পানি একে অপরকে লিপ্ত হয় এই ওয়ারে, এবং এই কার্নেটিক ওয়ারটা শেষ হয় ট্রিটি অফ পন্ডিচেরি দিয়ে। তো আমরা সেকেন্ড কার্নেটিক ওয়ার সম্পর্কে একটু জানবো, তার আগে দেখে নাও থার্ড কার্নেটিক ওয়ার। থার্ড কার্নেটিক ওয়ারের টাইম ফ্রেমটা দেখো 1758 থেকে 1763, ঠিক আছে। এটাকে বলা হয় 7 ইয়ার ওয়ার। 7 ইয়ার ওয়ার, এটা হিস্ট্রিতে এর নাম দেওয়া আছে 7 বছরের যুদ্ধ। আর এই 7 বছরের যুদ্ধতে কি হয়েছিল, তোমার আলটিমেটলি ফ্রেঞ্চরা হেরে গিয়েছিল এবং ইংলিশরা কিন্তু জিতে গিয়েছিল। এর ফলে এই থার্ড কার্নেটিক ওয়ার, এটার একটা সিগনিফিকেন্স আছে। সেই সিগনিফিকেন্সটা কি, এখানে যে ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ প্যারিস, যেটা আমাদের ভারতেও একই হয়েছিল, ট্রিটি অফ প্যারিস। এই ট্রিটি অফ প্যারিসের দ্বারাতে কিছু তোমার যে কজেস দেওয়া ছিল, মানে পূরণ করার জন্য কিছু কারণ দেওয়া ছিল যে এই ট্রিটি হবে, কিন্তু এর কিছু মানে রিকোয়ারমেন্ট হবে। সেই রিকোয়ারমেন্টের মধ্যে একটা ছিল যে ফ্রেঞ্চরা ইন্ডিয়া থেকে নিজেদেরকে উইথড্র করে নেবে। ফ্রেঞ্চরা কি করবে, ইন্ডিয়া থেকে নিজেদেরকে উইথড্র করে নেবে। তো থার্ড কার্নেটিক ওয়ারের মাধ্যমে এই ট্রিটি হলো ট্রিটি অফ প্যারিস। এই ট্রিটির মাধ্যমে আলটিমেটলি ফ্রেঞ্চরা ইন্ডিয়া থেকে চলে গিয়েছিল এবং ইংলিশ সর্বসর্বা হয়ে ওঠে। এবার দেখো আমি আসি সেকেন্ড কার্নেটিক ওয়ার। আমরা এই সেকেন্ড কার্নেটিক ওয়ারটা সম্পর্কে একটু পড়বো, ঠিক আছে। তো চলো তিনটে কার্নেটিক ওয়ার আমরা দেখলাম, তাদের টাইম ফ্রেম দেখলাম, কোন ট্রিটির দ্বারা সেগুলো সমাপ্ত হয়েছে সেটাও দেখলাম। এবং সেকেন্ড কার্নেটিক ওয়ারটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। ইন্ডিয়াটাই মেন রিজন ছিল এই সেকেন্ড কার্নেটিক ওয়ার। ফার্স্ট দুটো তো আমরা দেখলাম ইউরোপে ঘটনা ঘটছিল, তার প্রভাব আমাদের ভারতে পড়েছিল। এবার দেখো সেকেন্ড কার্নেটিক ওয়ারের টাইম ফ্রেমটা দেখো 1749 থেকে 54। তার মানে হচ্ছে প্রথম কার্নেটিকের পরে পরেই সেকেন্ড কার্নেটিকও চলছে। তো ইংলিশ আর ফ্রেঞ্চদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট চলছে। এই সময় কি হলো দেখো, ডেথ অফ নিজামুল মুলক, হায়দ্রাবাদের নিজামুল মুলক ছিলেন, তার ডেথ হয়ে যায়। এর ফলে এই হায়দ্রাবাদ কিন্তু তোমার ফাঁকা হয়ে যায়, এখানে তো আর রুল করার কেউ থাকে না। তখন কি হলো, হায়দ্রাবাদ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তার সাথে হায়দ্রাবাদের মধ্যেই ছিল আর একটা জায়গা, যেটা হচ্ছে কার্নেটিক। কারণ যেহেতু এখানে একজন স্ট্রং রুলার নেই, তো এখানেও রুল সেরকম হচ্ছে না, তো এই প্লেসটাও কি করছে, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছে। মানে সেকেন্ড কার্নেটিক ওয়ার কিভাবে হচ্ছে দেখো, যে ডেথ অফ নিজামুল মুলক, হায়দ্রাবাদে নিজামুল মুলকের ডেথ হয়ে যায়। তো এই ডেথ হওয়ার পরে হায়দ্রাবাদে কিন্তু তোমার যে রুলার, একজন রুল করার কেউ চায়, সেই প্লেসটা ফাঁকা হয়ে যাচ্ছে। তার ফলে হায়দ্রাবাদ কি হচ্ছে, এখানেও রুলার শূন্য হয়ে যাচ্ছে। এবং হায়দ্রাবাদের মধ্যেই আর একটা জায়গা ছিল কার্নেটিক। যেহেতু হায়দ্রাবাদে কোনো স্ট্রং রুলার নেই, সেহেতু কার্নেটিক কি করছে, নিজেদেরকেও ইন্ডিপেন্ডেন্ট ভাবতে শুরু করছে। আরেকটা জিনিস বলে রাখি, এই হায়দ্রাবাদ বলো বা কার্নেটিক বলো, এরা কিন্তু মুঘল সাম্রাজ্যেরই পার্ট।
কিন্তু তারা কি হচ্ছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি এখানে বিহেভ করছে প্র্যাকটিক্যালি, মানে আপাত দৃষ্টিতে দেখতে গেলে এরা দুজন কিন্তু স্বনির্ভর, মানে মুঘলদের সাথে সেরকম মুঘল কোনো রুলার এসে রাজ করছে না বা কিছু করছে না, কিন্তু তারা কিন্তু মুঘল সাম্রাজ্যের আন্ডারেই ছিল। এরপর দেখো যে হায়দ্রাবাদের এই শাসন করার জন্য দুজন কন্টেন্ডার খাড়া হয়। কারা কারা দাঁড়ায় কন্টেন্ডার হিসেবে? এক হচ্ছে নাসির জাং এবং আরেকজন হচ্ছে মুজাফফর জাং। এখানে দুজন কন্টেন্ডার দাঁড়িয়েছিল। কার্নেটিকের ক্ষেত্রেও এখানেও দুজন ছিল, একটা হচ্ছে আনোয়ার উদ্দিন এবং আরেকজন হচ্ছে চান্দা সাহেব। এটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিও। এখানে এবার দেখো ফ্রেঞ্চের রোল কি। ফ্রেঞ্চরা কি করলো, এখানে নিজেদেরকে ইনক্লুড করলো। ফ্রেঞ্চরা কি ভাবলো, আমরা যদি এই দুটো জায়গাতে, এই যে দুটো প্লেস আছে, এখানে যদি নবাব মানে যারা রুলার তাদেরকে আমরা সিলেকশনে আমরা হেল্প করি, তাহলে কি হবে, আমরা কিন্তু এই যারাই আমাদের কন্টেন্ডার মানে আমরা যাকে সাপোর্ট করব সে যদি জিতে যায়, তাহলে কি হবে, আমাদের ট্রেডিংয়ের জন্য সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা কিন্তু তাদের কাছ থেকে পাবো। ট্রেড করতে পারবো, ট্যাক্সে আমাদেরকে ছাড় দেবে, বা কোনো জায়গা হয়তো আমরা দখল করতে পারবো, কারণ আমাদেরই লোক বসে থাকলে তারা কিন্তু আমাদেরকে সাহায্য করবে। তো এটা ছিল ফ্রেঞ্চদের লক্ষ্য। তো এই যে ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারিও দেখছো, সেখানে এই ফ্রেঞ্চরা ঢুকে পড়লো। এবং ফ্রেঞ্চরা কি করলো দেখো, হায়দ্রাবাদে মুজাফফর জাংকে সাপোর্ট করলো এবং কর্ণাটিকে চান্দা সাহেবকে সাপোর্ট করলো। এবং কি হলো, এখানে নাসির জাংকে হাঁটিয়ে দেওয়া হলো, তার সাথে ইয়ে করে লড়াই করে যা করে হোক তাকে নাসির জাংকে তারা এলিমিনেট করে দিল এখান থেকে, এবং মুজাফফর জাংকে কিন্তু তোমার এর ইয়েতে তখ্তে বসিয়ে দিল। তাহলে কি করলো, ফ্রেঞ্চদের সাহায্য নিয়ে মুজাফফর জাং হায়দ্রাবাদের সিটে মানে হায়দ্রাবাদের এর জায়গায় বসে গেল, হায়দ্রাবাদের রুল করতে শুরু করলো। এবং কার্নেটিকে কি করলো, চান্দা সাহেবকে সাপোর্ট করেছিল, চান্দা সাহেব জিতলো। অ্যাকচুয়ালি আনোয়ার উদ্দিনকে ফ্রেঞ্চরা মেরে দিয়েছিল এবং তার ফলে চান্দা সাহেব কার্নেটিকের তখ্তে বসলো। তো এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেঞ্চরা যাদেরকে সাপোর্ট করলো মানে মুজাফফর জাং এবং চান্দা সাহেব, এরা দুজনেই কিন্তু কি হয়ে গেল, হায়দ্রাবাদের রুলার এবং কার্নেটিকের রুলার। তো এখান থেকে অ্যাডভান্টেজ কারা পেতে থাকবে, ফ্রেঞ্চরা পেতে থাকবে। এটা কিন্তু ফ্রেঞ্চদের লক্ষ্য ছিল। এই যে সিনারিওটা দেখছো, এই সিনারিটা দেখে কিন্তু ইংলিশরা অবাক হয়ে গেল, আরে এরা কি করলো, মানে থ্রেট হয়ে গেল ইংলিশদের জন্য ফ্রেঞ্চরা কি হয়ে গেল, থ্রেট হিসেবে দাঁড়িয়ে গেল, যে এইভাবে চলতে থাকলে তো আমরা বেশি দিন আমাদেরকেও ইন্ডিয়া থেকে চলে যেতে হবে। তখন ইংলিশরা কি করলো দেখো। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে এই পুরো ঘটনাটা যেটা দেখছো, এখানে একজন খুব ফ্রেঞ্চের গভর্নর রোল প্লে করেছিলেন, তার নাম ছিল ডুপ্লিক্স। তার নাম কি ছিল, ডুপ্লিক্স কিন্তু এই সমস্ত কিছুতে তার ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। দেখতে পাচ্ছ ডুপ্লিক্স এত সিনারি তৈরি করে দিয়েছেন। দেখো যে আনোয়ার উদ্দিন ছিল, তার ছেলে ছিল মোহাম্মদ আলী। ইংলিশরা ভাবলো যে আমরা মোহাম্মদ আলীকে সাপোর্ট করব কর্ণাটিকের তখ্তে বসানোর জন্য, কর্ণাটিকে উইন করার জন্য। তো ইংলিশরা পুরো তাদের সমস্ত ক্ষমতাটা কোথায় লাগালো, মোহাম্মদ আলীকে সাপোর্ট করার পেছনে। এখানে রোল প্লে করলেন রবার্ট ক্লাইভ, যিনি ব্যাটল অফ পলাশিতে যার আমরা নাম শুনে থাকি, তিনি কিন্তু এখানে রোল প্লে করলেন। এবার কি হচ্ছে দেখো, মোহাম্মদ আলীকে তো ইংলিশরা সাপোর্ট করবে, কিন্তু মোহাম্মদ আলী ছিল কোথায়, মোহাম্মদ আলী ছিল ত্রিচিনোপল্লী বলে একটা জায়গা। সেই জায়গাতে মোহাম্মদ আলী নিজেকে কি করেছিল দেখো, নিজেকে ঘেরাবন্দি করে রেখেছিল, মানে নিজেকে একটা দুর্গের মধ্যে আটকে রেখেছিল। এবং সেই দুর্গকে ঘিরে কারা ছিল, ফ্রেঞ্চের এবং চান্দা সাহেবের ফোর্সেস। ফ্রেঞ্চ এবং চান্দা সাহেবের ফোর্সেস মোহাম্মদ আলীকে কিন্তু ঘিরে রেখেছে। আর ইংলিশদের লক্ষ্য কি, মোহাম্মদ আলীকে বাঁচাবো, মোহাম্মদ আলীকে আমাদেরকে কর্ণাটিকের তখ্তে বসাতে হবে। তখন কি করলো দেখো, রবার্ট ক্লাইভ একটা খুব সুন্দর প্রসেস বার করলেন, কি যে ঠিক আছে, আমরা তো ত্রিচিনোপল্লী গিয়ে মোহাম্মদ আলীকে হয়তো রক্ষা করতে পারবো না বা তাকে বের করে নিয়ে আসতে পারবো না। কেন নিয়ে আসতে পারবো না, কারণ সেখানে চান্দা সাহেব এবং ফ্রেঞ্চদের ফোর্সেস দিয়ে ঘেরা আছে। তাহলে আমরা একটা কাজ করি, কর্ণাটিকের যে তোমার ক্যাপিটাল আরকোট,
সেটাকে আমরা অ্যাটাক করি। কোথায়? কার্নেটিকের ক্যাপিটাল আরকোট। কারণ ফ্রেঞ্চ ফোর্স বা চান্দা সাহেবের ফোর্স তো এখানে ব্যস্ত, তাহলে আমরা যদি আরকোটকে ক্যাপচার করি দেন ওখান থেকে সমস্ত ফোর্সকে সরিয়ে নিয়ে আসতে হবে এবং আমরা মোহাম্মদ আলীকে বের করে নেব। এটা ছিল কিন্তু ইংলিশদের টার্গেট। তো এইভাবে বুঝতে পারছো সেকেন্ড কার্নেটিক ওয়ারের সিনারিটা কি হচ্ছিল না হচ্ছিল। দেন আলটিমেটলি ট্রিটি অফ পন্ডিচেরির মাধ্যমে আমাদের সেকেন্ড কার্নেটিক ওয়ার সমাপ্ত হয়। দেখো সেকেন্ড কার্নেটিক ওয়ারে কিছু কিছু ঘটনা ছিল ইম্পর্টেন্ট, তার মধ্যে একটাই মোহাম্মদ আলী আলা কেসটা ছিল, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার দেখো ডুপ্লেক্স, আমি বললাম ফ্রেঞ্চ গভর্নর, খুব ভালো একটা মানে গভর্নরশিপ উনি পালন করেছিলেন। এই পুরো যে কার্নেটিক ওয়ারকে একদম নিজেদের ইয়েতে নিয়ে আসা, নিজেদের সাইডে নিয়ে আসা, পুরো চেঞ্জ করে দেওয়া পলিটিক্যাল সিনারিওটাকে, সেখানে ডুপ্লেক্স খুব বড় ভূমিকা পালন করেছিলেন। কিন্তু ডুপ্লেক্সের এত মেহনতের কাজটা আলটিমেট সাকসেস, মানে বলা যায় যে আলটিমেট সাকসেস পেল না। কিভাবে পেল না? দেখো, কারণ ট্রিটি অফ পন্ডিচেরি হয়েছে, আমি বললাম যে সেকেন্ড কার্নেটিক ওয়ারের সমাপ্ত কিভাবে হয়, ট্রিটি অফ পন্ডিচেরি দ্বারা। এবার ট্রিটি অফ পন্ডিচেরিটা কিভাবে হলো দেখো। ফ্রেঞ্চ কোম্পানি কী ছিল, আমি প্রথমেই বলেছিলাম যে এটা স্টেট স্পন্সার্ড কোম্পানি ছিল, মানে গভর্নমেন্ট স্পন্সার্ড ছিল। তো যখন দেখছো এটা টাইম ফ্রেমটা দেখছো, ফার্স্ট কার্নেটিকের পরে আবার এখানে অলমোস্ট 6-7 বছরের 5-6 বছরের লড়াই চলছে, তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট কি বলছে যে আমরা এত টাকা খরচা করতে পারবো না, এত লস হচ্ছে, টাকা যাচ্ছে এই জিনিসগুলোতে, তোমরা বন্ধ করো। তো ডুপ্লেক্সকে কি করলো, রিকল করে নিল, মানে ডুপ্লেক্সকে ফ্রান্সে ডেকে নিল যে তুমি চলে এসো, আমরা অন্য গভর্নর পাঠাচ্ছি, তারা যাবে এবং ইংলিশদের সাথে একটা ট্রিটি সাইন করবে, পিস ট্রিটি সাইন করবে, এবং সেইটাই ছিল ট্রিটি অফ পন্ডিচেরি। তার মাধ্যমে কার্নেটিক ওয়ার কিন্তু সমাপ্ত হয়। এবার দেখো যে ডুপ্লেক্সের এত কাজ, তখন ফ্রেঞ্চরা যে নতুন একজন গভর্নরকে পাঠিয়েছিল তাকে এইটুকু বলে দিয়েছিল যে ডুপ্লেক্স যতটা কাজ করেছে চেষ্টা করো ততটাকে রাখার, মানে তারপরে তোমরা কিভাবে ট্রিটিটা করলে ভালো হয় সেভাবে পিস ট্রিটি করে নিও। কিন্তু এই যে ডুপ্লেক্সকে ডেকে নেওয়া, এই যেহেতু ফ্রেঞ্চ গভর্নমেন্টটা চাইছিল না যে আরও ইনভেস্ট করতে, তাদের টাকা খরচা করতে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল ফ্রেঞ্চদের জন্য। এইখানে অ্যাডভান্টেজ ছিল কাদের বলো তো? ইংলিশদের। ইংলিশরা ছিল প্রাইভেট কোম্পানি, যা কিছু করতো তারা যে সমস্ত রেভিনিউ নিজেরা জেনারেট করতো সেটাই কিন্তু তাদের কনফ্লিক্ট বা ওয়ারগুলোতে দিত। এরপরে কিন্তু কি হলো, তাদের আরেকটা অ্যাডভান্টেজ কি হতে লাগলো, ব্রিটিশ রাজ মানে ব্রিটিশ কুইন, রাজা, এরা কিন্তু কোম্পানিকে সাপোর্ট পিছন থেকে ব্যাকআপ করতে থাকলো। তারা কিন্তু ফিনান্সিয়ালিও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাপোর্ট করছিল। তাহলে একদিকে যখন ফ্রেঞ্চ সাপোর্ট করছে না ফ্রেঞ্চ কোম্পানিকে, যেটা অলরেডি গভর্নমেন্ট স্পন্সার্ড, তখন ফ্রেঞ্চ সাপোর্ট করছে না, ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করে দিল ফ্রেঞ্চদের জন্য। সেখানেই ইংলিশরা কি করছে, অ্যাডভান্টেজ পাচ্ছে। ইংলিশ কোম্পানি কেন? তাদেরকে ইংলিশ রুলার্সদের, ব্রিটিশ রুলার্সরা সাপোর্ট করছে, ব্রিটিশ কিং কুইন তারা সাপোর্ট করছে। তো বুঝতে পারছো যে এটাও একটা খুব বড় কারণ ফ্রেঞ্চদের ইন্ডিয়াতে তাদের ক্ষমতা ক্ষীণ হয়ে আসা সমাপ্তের দিক। সমস্ত সিনারিও সিন দেখলাম। এবার থার্ড কার্নেটিক ওয়ারটা দেখো। থার্ড কার্নেটিক ওয়ারের টাইম ফ্রেম দেখো 1758 to 63। এটাকে বলা হয় 7 ইয়ার ওয়ার। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল ইউরোপে, ফ্রেঞ্চদের সাথে ইংলিশের। এবার এখানকার পার্সপেক্টিভে, মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখো এখানে একজন গভর্নর ছিলেন, ফ্রেঞ্চ গভর্নর ল্যালি। ইনি খুব পার্সোনালিটি ওয়াইজ ইনি খুব মানে অ্যারোগেন্ট টাইপের ছিলেন। অন্যান্য যে ফ্রেঞ্চ অফিসার্স ছিল তাদের সাথে ঠিকমতো বিহেভ করতো না, কমিউনিকেট করতো না, নিজে যেটা ডিসিশন নিতেন সেটাতেই সবাইকে মানতে বাধ্য করতেন, এরকম একটা গভর্নর ছিল। বলতে পারে এক ধরনের ইনি নেগেটিভলি গভর্ন করেছেন এই সময়টাই ইন্ডিয়াতে। এবং তার ফলে কি হলো, ইংলিশের তরফ থেকে ছিলেন স্যার আয়ারকুট। তিনি খুব স্টেবল এবং ভালো একজন গভর্নর ছিলেন, ভালো গভর্ন করতে পারতেন। তো এই দুজনের মধ্যে কি একটা ওয়ার হয়েছিল দেখো, ব্যাটেল অফ ওয়ান্ডিয়ার 1760 সালে, যেটা খুব ইম্প্যাক্ট করেছিল ইন্ডিয়াতে, ঠিক আছে। এবং ফ্রেঞ্চরা তো এই যে 7 ইয়ার ওয়ার, এখানে দেখছো 7 ইয়ার ওয়ার যেটা ইউরোপে চলছিল, সেখানে কিন্তু ফ্রেঞ্চরা হেরে গিয়েছিল ইংলিশদের কাছে। তার ফলে যে ট্রিটি সাইন করা হয়, ট্রিটি অফ প্যারিস, সেখানে ইংলিশরা ডিমান্ড করেছিল যে ফ্রেঞ্চ তাদের যে
পলিটিক্যাল যে তারা অ্যাক্টিভিটিস ইন্ডিয়াতে চালাচ্ছে, সেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন্ডিয়াতে চালাতে পারবে না, ফ্রেঞ্চকে রিটায়ার্ড করতে হবে। কোথা থেকে? ইন্ডিয়া থেকে চলে যেতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাটল হয়েছিল ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ব্যাটল অফ ওয়ান্ডি ওয়াশ। এটা এক্সামিনেশনে আসে, কবে হয়েছিল? 1760। কাদের মধ্যে হয়েছিল? ইংলিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে। ঠিক আছে, তাহলে থার্ড কার্নেটিক ওয়ার বোঝাতে পারলাম। এই ছিল তোমাদের ফ্রেঞ্চের 3টে ওয়ার, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট অ্যান্ড থার্ড কার্নেটিক ওয়ারের মেন উদ্দেশ্য, মেন যে ওয়ারটা ছিল সেটা ইউরোপে ছিল, যার প্রভাব পড়েছিল আমাদের ভারত। দেখো লাস্ট পর্যন্ত কিভাবে ইংলিশরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারলো ভারতবর্ষে, এর পেছনে বিশেষ কিছু কারণ ছিল। কারণ দেখো, স্টেবল গভর্নমেন্ট, ব্রিটিশার্সদের গভর্নমেন্ট খুব স্টেবল ছিল, এবং যেসব ইংলিশ পিপল বা ইংলিশ গভর্নর বলো, যারাই ভারতে আসছিলেন, তারা কিন্তু খুব বড় খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেন, তারা খুব স্টেবল ছিল। যেমন দেখো, ডুপ্লেক্সের ক্ষেত্রে বললাম, ডুপ্লেক্স এত বড় একটা ভালো ভূমিকা পালন করলো, কিন্তু ওখানে ইউরোপে বসে থাকা ফ্রেঞ্চ গভর্নমেন্ট কি করলো, যে ডুপ্লেক্সকে ডেকে নিল, আর অন্য একজনকে পাঠালো যে ট্রিটি সাইন করে এসো। ডুপ্লেক্সের সমস্ত কাজটা সামহাও মনে হতে পারে যে পুরো বৃথায় চলে গেল, তাই না? সেরকম দেখো, নেভাল সুপ্রিমেসি, ব্রিটিশদের, ইংলিশ পাওয়ারদের, আমি একটা জিনিসই তোমাদেরকে বলে রেখেছিলাম, ধরো এটা যদি ইন্ডিয়া হয়, এটা বম্বে, এটা ধরো ম্যাড্রাস, আর এখানে ধরো বেঙ্গল, এই 3টে মেন জায়গাতে গিয়ে দেখো সবকটাই কিন্তু সমুদ্রের ধারে, এবং নেভাল বেস, ওদের 3টে নেভাল বেস ছিল। সেখানে পন্ডিচেরিতে ওদের একটা পন্ডিচেরি ছিল শুধুমাত্র ফ্রেঞ্চদের মেন জায়গা, আর ফ্রেঞ্চদের মেন যে নেভাল বেসটা ছিল সেটা ছিল মরিশাসে। তো বুঝতেই পারছো তাহলে কার নেভাল সুপ্রিমেসি? ইংলিশদের। তাহলে ইংলিশরা তো নেভাল পাওয়ার ইউজ করবে, যখন কনফ্লিক্ট হচ্ছিল, ওয়ার চলছিল, তখন নেভাল পাওয়ার কাদের বেশি কাজ করবে? ইংলিশদের করবে, সেখানে ফ্রেঞ্চ হেরে যাচ্ছে। তারপরে দেখো মিলিটারি ডিসিপ্লিনস, মিলিটারিভাবেও ইংলিশরা কিন্তু খুব ডিসিপ্লিনড ছিল, এই একটা কারণ। আবার আরেকটা কারণ দেখো, লেস জিল ফর রিলিজিয়ন, মানে এই যে রিলিজনে কনভার্ট করা বা এই সমস্ত জিনিস, যেটা পর্তুগিজরা একটা পলিসি বানিয়ে ফেলেছিল, সেগুলো কিন্তু ইংরেজদের কম এই দিকটা ছিল। তাদের মেন ছিল যে ট্রেডিং করব, এবং ট্রেডিং করার জন্য যদি আমাদেরকে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমেও আমাদেরকে ঢুকতে হয়, আমরা সেটা ঢুকবো। যেমন আমরা পড়েছিলাম যে পর্তুগিজদের কী ছিল, যে আমরা সমুদ্রকে, জলকে যদি নিজেদের আওতায় রাখি, তাহলে ট্রেড আমাদের কন্ট্রোলে চলে আসবে। ওদের যেমন এই ধারণা ছিল, ওদের যেমন এই নীতি ছিল, সেরকম ব্রিটিশদের নীতি কি ছিল, যদি আমাদেরকে নিজেদের ট্রেড সেন্টার, নিজেদের বেনিফিটস এখান থেকে পেতে হয়, আমাদের ট্রেডিংকে স্ট্রং করতে হয়, তার জন্য যদি আমাদেরকে মেনল্যান্ডে পলিটিক্যাল ইস্যুসগুলোতে, পলিটিক্যাল কনফ্লিক্টসেও আমাদেরকে জড়াতে হয়, তো আমরা জড়াবো। এটা এই ইংলিশদের ধারণা ছিল। তো এই সব রিজনসের জন্য ইংলিশ পাওয়ার আলটিমেটলি ভারতের সর্বেসর্বা হয়ে উঠলো। এরপর থেকে আমরা ইংলিশ পাওয়ার, কিভাবে ব্রিটিশ রাজ শুরু হলো, এইগুলো তোমার পড়তে থাকবো। এর আগে আমি একটা কথা বলে নিই, যেটা হয়তো আমি ভুলে গেছিলাম বলতে তোমাদেরকে, আমি এখনই আমার মনে পড়লো সেটা হচ্ছে কি বলতো, আমি বললাম না যে ট্রিটি অফ প্যারিস হয়েছিল থার্ড কার্নেটিক ওয়ারের টাইমে, তখন কিন্তু তুমি বলবে কি সবটাই মানে ছেড়ে দিতে বলেছিল ইংলিশরা, তাদের ডিমান্ড কি ছিল যে ট্রেড পর্যন্ত করতে পারবে না। সেটা কি ছিল দেখো, যেহেতু ফ্রেঞ্চরা পলিটিক্যাল পাওয়ারে মানে যাচ্ছিল, পলিটিক্যাল পাওয়ার নিজেদেরকে ইনক্লুড করছিল, তো ব্রিটিশদের এটাই ছিল যে তোমরা ইন্ডিয়ান কোনো পলিটিক্যাল পাওয়ারে জড়াবে না, যে তোমাদের মিলিটারি অ্যাক্টিভিটিস আছে, সেই যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো তোমরা করছো, সেগুলো থেকে নিজেদেরকে উইথড্র করো, সেখানে নয়। হ্যাঁ, এবার তোমরা কমার্শিয়াল ট্রেডিং যদি করতে চাও, সেগুলোর জন্য পারমিট দিয়েছিল, কিন্তু পলিটিক্যাল বা মিলিটারিলি কোনো কিছু ইন্ডিয়াতে করার কিন্তু পারমিশন ইংলিশরা দেয়নি। সেটাই ছিল ট্রিটি অফ প্যারিসের একটা কারণ, সেই মানে রিজনটা সেখানে উল্লেখ ছিল। ঠিক আছে, ওটা বলে দিলাম, ওটা আমি মিস আউট হয়ে গিয়েছিল বলতে। তো ফেলো অ্যাসপিরেন্টস, দেখতেই পেলে কিভাবে ইউরোপিয়ান পাওয়ার্সরা এসেছিল, কিভাবে তারা নিজেদের আধিপত্য বিস্তার করলো, কিভাবে ইন্ডিয়ার সিনারিওকে চেঞ্জ করছে, ইন্ডিয়ান পলিটিক্যাল সিনারি থেকে শুরু করে কমার্শিয়াল সিনারিও কিভাবে চেঞ্জ হচ্ছে। নেক্সট থেকে আমরা ব্রিটিশ রাজ, ব্রিটিশ কিভাবে ইন্ডিয়াতে, ব্রিটিশ কনকোয়েস্ট, এই সমস্ত জিনিসগুলো
দেখো লাস্ট ভিডিওতে আমাদের একজন ফেলো অ্যাসপিরেন্টস আমাকে কমেন্ট করেছিলেন যে ম্যাপ দিলে একটু ভালো বোঝা যেত, কিন্তু আনফর্চুনেটলি আমার এখন ম্যাপের সেরকম ব্যবস্থা নেই। তো আমি চেষ্টা করেছি যে একটু ড্রয়িংয়ের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়ার, বা তো যারাই দেখছো এবং তাদের যদি মনে হয় যে না ম্যাপটা হলে একটু ভালো হতো, তারা একটু বোঝার চেষ্টা করে নিও এইটার থেকে, ঠিক আছে? তো যেভাবে সিরুটটা পর্তুগিজ মানে ইউরোপিয়ানসরা বের করেছিল, মেন ভূমিকা পালন করেছিল পর্তুগিজরা। তো সেটা কি ছিল দেখো, আগে কি হতো যে এই যে রেড সি দেখছো, এই রেড সির থ্রুতে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার সমস্ত নেশনের সাথে ইউরোপিয়ানসদের তোমার ব্যবসা বাণিজ্য ট্রেডিং হতো, এবং সেখানে একটা মেন ভূমিকা পালন করতো এই যে ইস্তানবুল এখনকার দিনে টার্কি। তোমরা তোমাদের কাছে যদি ম্যাপ বই থাকে বা ম্যাপ তোমাদের নিজেদেরও থাকে বাড়িতে, তাহলে একটু ইস্তানবুলের পজিশনটা দেখে নেবে। একদম দেখবে যে এটা তোমাদের ইউরোপের সাথে কানেক্ট করছে এশিয়াকে, ঠিক আছে? ইউরোপের সাথে এশিয়াকে কানেক্ট করছে। তো এই রেড সি এবং গালফ অফ ওমান, এই তারপর মেডিটেরিয়ান সি, এই দিক দিয়ে হয়ে কিন্তু এরা ইস্তানবুল পৌঁছাতো, এবং ইস্তানবুল থেকে বাকি ইউরোপের বিভিন্ন কান্ট্রিজে গিয়ে, তখনকার দিনে এটা কি ছিল, কনস্টান্টিনোপল। তো কনস্টান্টিনোপল ছিল, এবং এই পয়েন্টটায় পৌঁছানোর পর ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তোমার যে ম্যাটেরিয়ালসগুলো ছিল, স্পাইসেস বলো, টেক্সটাইল বলো, সেগুলো কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পৌঁছাতো। যখন এই জায়গাটা দখল করে নিল কারা, অটোমান টার্কস, তখন ইউরোপিয়ানসরা দেখলো আমাদেরকে এবার একটা ডাইরেক্ট রুট খুঁজতে হবে। তো সেই ডাইরেক্ট রুট খোঁজার জন্য ধরো এইখান থেকে তোমার এটা ইউরোপ, এই পুরো পোর্শনটা হচ্ছে ইউরোপ, এই ইউরোপের এই পোর্শন থেকে এবার ভয়েজার্সরা বেরিয়ে পড়লেন। প্রিন্স হেনরি এক্সপ্লোরার দেখে পাঠালেন, আমাদের তোমার বার্থোলোমি ডায়াজ কেপ অফ গুড হোপ আবিষ্কার করলেন, দেন ভাস্কো দা গামা আলটিমেটলি ইন্ডিয়া এসে পৌঁছালেন। তো ওনারা এবার এই রাস্তাটা ধরে সোজা সাউথ আফ্রিকাকে পুরোটাই ক্রস করার পর এই নিচের দিয়ে হয়ে কেপ টাউন হয়ে, মানে তোমার কেপ অফ গুড হোপ হয়ে, দেন তোমার ইন্ডিয়ান ওশানে আসছে, ইন্ডিয়াতে পৌঁছাচ্ছে কালিকাট বন্দরে, ঠিক আছে? রুটটা মোটামুটি বোঝাতে পারলাম যে কিভাবে আসছেন। তো এইভাবে তোমাদের কিন্তু এসছে, ইন্ডিয়াতে ঢুকেছে, ঠিক আছে? একবার তোমরা নিজেদের ম্যাপটা দেখে নাও, পরবর্তী সময় আমি আরও পারলে আমি ভিডিও অ্যাড করে দেবো ম্যাপের সাহায্যে, ফুল অরিজিনাল ম্যাপের থ্রুতে, দেখে নিও একবার ভালো করে। সো ফেলো অ্যাসপিরেন্টস, আমরা আমাদের ফার্স্ট লেসন যেটা ছিল মডার্ন হিস্ট্রির কামিং অফ ইউরোপিয়ানস, ভারতবর্ষে ইউরোপিয়ানদের আগমন, সেই চ্যাপ্টারটা আমরা আজ কমপ্লিট করলাম এই সেশনটাতে। তোমাদের যদি এই সেশন ভালো লেগে থাকে, দেন ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব টু এডুজ্ঞান বাংলা আরও এই ধরনের লেসেন্স পেতে, এবং তোমরা শেয়ারও করো অন্যান্য ফেলো অ্যাসপিরেন্টস এবং অন্যান্য বন্ধুদের সাথে যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছে। আর একটা কথা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস চ্যাপ্টার, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। Thank you so much. Stay tuned with Edugian Bangla and keep learning with Edugian Bangla.